সরকার কি উদ্ধার করে ফেললো আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি দৃশ্যমান দেখতে চাই। আমি দেখতে চাই সরকার কি করছে প্রতিদিন। আমি উপদেষ্টাদের লিপ সার্ভিস বন্ধ দেখতে চাই। কথা কম বলেন, কাজ বেশি করেন। আপনারা এই যে আরামের চেয়ারেতে এসিতে বসেছেন না, এখন কিন্তু বেতন নিচ্ছেন, এটা কিন্তু জনগণের রক্তের বেতন, ঘামের বেতন। সুতরাং কথা বলার আগে 10 বার প্র্যাকটিস করে এসে কথা বলবেন। আর আপনাদের এই থোতাটা বন্ধ করে একটা প্রেস বিজ্ঞপ্তির জন্য একটা লোক রাখেন, যে প্রতিদিন বেলা শেষে সন্ধ্যা 6টা বা 7টার সময় এসে প্রেস বিজ্ঞপ্তি দিবে যে এই সরকার, এই বিপ্লবের সরকার আজকে কি কি কাজ সম্পূর্ণ করেছে, জনগণ যা দাবি করছে সেই দাবির জবাব দেন কঠিন। যাদেরকে আপনি যদি নৌকা মাঝখানে নৌকা যদি ফোটা হয়ে যায়, সেই ছিদ্র বন্ধ না করে যদি সারাদিন পানি শেষে থাকেন, সেই পানি কিন্তু কোনোদিন শেষ হবে না। তো জটিলতা এমন জায়গায় এসেছে, আমাদের সশস্ত্র বাহিনীকে রাজনীতিকরণ করেই কিন্তু প্রথম ধ্বংসটা হয়েছে। এবং এই সশস্ত্র বাহিনীর রাজনীতিকরণ কিন্তু করেছে কিন্তু সশস্ত্র বাহিনীর অফিসাররা, রাজনীতিবিদরা করে নাই। আপনাকে মূল সমস্যাটা বুঝতে হবে। যখনই যে সরকার এসেছে, অতি উৎসাহী 5-8 কিছু সিনিয়র অফিসাররা গিয়ে রাজনীতিবিদদের পায়ে গিয়ে পড়ে গেছে, লম্বা হয়ে যাবে। তাই আমি বলছি যে আপনাকে মূল সমস্যাটাকে হাত দিতে হবে। এই যে সশস্ত্র বাহিনীকে রাজনীতিকরণ করা হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র রাজনীতিবিদদের দোষ না। সশস্ত্র বাহিনী নিজে হাতে পেতে তুলে দিয়ে এসেছে রাজনীতিবিদদের কাছে, গিয়ে নিজে প্রমোশন পাওয়ার জন্য। আপনি দেখেন চারিদিকে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যতগুলো জেনারেল হয়েছে, 1-2টা ছাড়া বাকি জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল একটার চেয়ে আরেকটা খারাপ। যাদেরকে এই যে আমিনুল হক, প্রাক্তন ডিজি আনসার, আমার ইমিডিয়েট জুনিয়র কোর্সের, একে আমি কোনোদিন লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কল্পনা করতে পারিনি যে লেফটেন্যান্ট কর্নেল হবে। এই যে ডিজি এসএসএফ 18 লং কোর্সের, এই ডিজি এসএসএফ কে কোনোদিন কল্পনা করেনি যে লেফটেন্যান্ট কর্নেল হবে, তারা হয়ে গেছে জেনারেল। আপনাকে বুঝতে হবে, স্বৈরাচারী শেখ হাসিনা এইসব অথর্ব জ্ঞান শূন্য মানুষগুলোকে প্রমোশন দিয়ে শুধুমাত্র তাদের কাছে সুবিধাই নাই, এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে গেছে। আচ্ছা, অনেক প্রশ্ন জমা হয়ে গেছে, আমি দ্রুত যাই। আমি প্রথমে এই সরকারের অবস্থায় আসি। যে আপনি বলেছেন, যে প্রশ্ন করেছেন হক স্যার, যে এটা সমাধান কি, যাদেরকে চাকরি থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যোগ্যতা থাকা সত্ত্বেও। আসলে এটা সমস্যা, এটা সমাধান কিন্তু জটিল। আপনি যাদেরকে 5 বছর 10 বছর আগে, আমি যেটা অনেকগুলো লাইভে ব্যাখ্যা করেছি, 15 বছর আগে এই যে যারা এখন বিপ্লব করলো, ছাত্র আন্দোলন করে সরকারকে হাসিনার পতন ঘটালো, আমি যখন স্বৈরাচারী শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছে, তখন কিন্তু এদের বয়স 6-7 বছর। এর আস্তে আস্তে বড় হতে হতে দেখেছে, মা বাবার চোখে কষ্টের কালিমা দেখে, চিন্তার গ্লানি দেখে ওরা বুঝতে পেরেছে আমার মা বাবা এত চিন্তিত কেন। বড় হতে হতে ইউনিভার্সিটিতে যখন গেছে, কলেজে গেছে, তখন বুঝতে পেরেছে আসলে সমস্যাটা কি। আমাদের দেশে স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছর থাকার একটা সুফলও আছে, নাহলে কিন্তু এই প্রজন্মকে বেটে গিলে খাওয়ালেও বুঝতে পারতো না যে এই আওয়ামী লীগ সরকার কত জঘন্য, কত খারাপ হতে পারে। এরা কিন্তু হাসিনাকে পূজা করতেই থাকতো, এরপরে পুতুলকে পূজা করতো। তো এই যে আসলো, আমি গত 4 বছর ধরে যারা আমার কথা নিয়মিত শুনেছে, বেশিরভাগ আপনি একটা কথা বলেছেন, ধৈর্য কম, সবর কম এই জাতির। হ্যাঁ, ধৈর্য সবর আছে, কিন্তু একটু মজা করে, একটু ফান করে, একটু করলে কিন্তু দেখবেন অনেক ফলোয়ার। কিন্তু আমি এই 4 বছর যতগুলো কথা বলেছি, অগাস্ট 2020 থেকে, আল্লাহর রহমতে প্রতিটা কথা সত্যি হয়েছে। আমি বলেছিলাম রিজার্ভ খালি করবে হাসিনা 2020-এ, সেই রিজার্ভ খালি করেছে। আমি বলেছিলাম নভেম্বরে 2020-এ ব্রিগেডিয়ার জেনারেল আজমি জীবিত আছেন এবং কোথায় আছেন তাও আমি জানি। আমি বলেছিলাম কিভাবে মেজর বজলুল হুদার বুকে পা রেখে জবাই করেছে শেখ হাসিনা। মানুষ এগুলো ভুলে যায়, এই বাঙালি যাতে খুব সহজে ভুলে যায়। আমি বলেছিলাম ইনশাল্লাহ একদিন সেই দিন আসবে, যেই দিন শেখ মুজিবের মূর্তি টেনে টেনে ভাঙা হবে এবং মুজিবের হাসিনার ছবি ফেলা হবে অফিস আদালত থেকে। আলহামদুলিল্লাহ সেটা সত্যি হয়েছে, কারণ আমি কখনো বিশ্বাস করতে ভুলে যাই নাই, সবসময় আশা রেখেছি এবং চালিয়ে গেছি সংগ্রাম। এবং ডেল একটা প্রসঙ্গ তুলেছিল আরাকান,
অপেক্ষা করো রেল এবং জাতি, বাংলাদেশের জাতি অপেক্ষা করুক, ইনশাল্লাহ খুব শীঘ্রই আরাকানের স্বাধীনতা ঘোষণা আসতে যাচ্ছে। সেই সংবাদটা দিয়ে দিলাম, এটাও ইনশাল্লাহ সত্যি হতে যাচ্ছে। আরাকান স্বাধীন হয়ে যাবে একটু শীঘ্রই। এবং আমি যেটা এই সরকারের নাম দিয়েছি, স্যার বার্মা অ্যাক্টের উপরে আপনার আলাদা একদিন শুনবো স্যার আপনার কাছ থেকে। ইনশাল্লাহ আমি বার্মার উপরে কিন্তু একটা আলাদা লাইভ করেছি। আমি কিন্তু আলাদা আলাদা বিষয় নিয়ে আমি কিন্তু এই 4 বছর ধরে যত বক্তৃতা দিয়েছি আমার কিন্তু 3টা টার্গেট ছিল, আমার কৌশল টার্গেট, 3টা স্ট্র্যাটেজি ছিল। একটা হচ্ছে ইয়াং জেনারেশনকে মোটিভেট করা। এই যে ছাত্ররা তারা আমাকে সালাম দিয়ে বলছে, যারা যারা সমন্বয়ক সালাম দিয়ে বলছে যে আপনার কথা আমরা উদ্বুদ্ধ হয়েছি, আপনার কথা মনোযোগ দিয়ে শুনেছি। আমি সবসময় বলেছি কোনো দেশ তোমাদেরকে মুক্ত করবে না, তোমাদের স্বাধীনতা, তোমাদের অধিকার তোমাদের আদায় করতে হবে। যতদিন না করবে এই দেশ কোনোদিন স্বাধীন হবে না। আজকে থেকে 10 বছর আগে এই কাজটা করলে কিন্তু হয়তো 10-15 জন লোক মারা যেত, 1500 লোক মারা যেত না। যত দেরি হয়েছে এই স্বৈরাচার আরো শক্তিশালী হয়ে উঠেছে। আমরা কোনোদিন প্রতিবাদ করি নাই। বছরে 4 বার করে বিদ্যুতের দাম বাড়িয়েছে, ঢেকুরটু গুলেছি, কষ্ট চোখের পানি ফেলেছে ঘরে বসে, নিজেরা ঘরে বসে গালি দিয়েছে আওয়ামী লীগকে, কিন্তু রাস্তায় নেমে কেউ প্রতিবাদ করে নাই। কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি এখানে এই এনজিওস পিস কিপিং একাডেমির কথায় আসি। এই যে এনজিওস পিস কিপিং একাডেমি হলো, ওনারা যদি আমার এই কথা শুনে, আজকাল মনে হচ্ছে শুনছেন, ছাত্র নেতাদেরকেও পুশ করছি, আমি সার্জিসের সাথে যোগাযোগ করছি, ওর মাধ্যমে পাঠাচ্ছি। আমি তো বলেছি আগের কয়েকটা লাইভে বলেছি, নাহিদ আসিফকে কয়েকটা মন্ত্রণালয় দিয়ে বসিয়ে দিয়েছে ওদের বিপ্লবী চেতনাটাকে ধ্বংস করে দিতে, নষ্ট করে দিতে। যখনই তাদেরকে বসাই দিয়েছে মন্ত্রণালয়ে, এই বাচ্চা ছেলেরা মন্ত্রণালয়ের কি বুঝে, এগুলো জটিল বিষয়। তাদের চারিদিকে এখন সাংবাদিক ঘুরে বেড়াচ্ছে, তাদের দরজা খুলে দিচ্ছে, মুখের সামনে মাইক, তাদের মাথা থেকে তো বিপ্লবী চেতনাই চলে গেছে। এবং সার্জিস একা একা দৌড়াচ্ছে। আমি গতকালকে মেসেজ পাঠালাম, তোমার থাকা উচিত ঢাকায়, নোয়াখালীতে বন্যায় ত্রাণ বিতরণের জন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের ছাত্রছাত্রী জনগণ কাজ করছে। ইউ নিড টু বি হিয়ার। তুমি পুশ করো সাবজেক্ট গুলা, এটা ভুলে যেও না। কে নোবেল ওনার আর কে কোন ডাক্তার বা কে কি কোন জেনারেল কিছু আসা যায় না, এটা বিপ্লবী সরকার, এটা ভুলে যেও না। যখনই তোমরা বিপ্লবী সরকার ভুলে যাবে তখন বিপ্লব শেষ, ইটস ওভার। অলরেডি কিন্তু হাফ হাইজ্যাক্ট হয়ে গেছে। আমি এই জন্য নাম দিয়েছি এনজিওস পিস কিপিং একাডেমি। কারণ এনজিও মানুষের তাদের কাজই হচ্ছে সবসময় সেফ গেম প্লে করবে, হ্যান্ডশেক করবে, মিষ্টি মিষ্টি হেসে শান্তিপূর্ণ কথাবার্তা বলবে। তারা যে তাদের কোনো যোগ্যতা নাই একটা নর্মাল লিডারশিপ দিয়ে কোনো কিছু চালানোর, সেখানে তারা সবসময় বৈদেশিক সাহায্যে একটা ধারা ফর্মুলায় তারা চলেছে। বাংলাদেশের এরকম একটা অকুস্থলে, এরকম একটা ভয়ঙ্কর অবস্থায় 15 বছরের ধ্বংসযজ্ঞ থেকে যে নেতৃত্বের প্রয়োজন, আমি দুঃখজনক ভাবে বলতে হয়, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আশা করছি না। উনি যেই সাবজেক্টে উনি চ্যাম্পিয়ন, দুনিয়াতে 1 নম্বর। কিন্তু এই বাংলাদেশের ধ্বংসযজ্ঞ থেকে উদ্ধার করার জন্য যেই টিমের দরকার, এই টিমের একজনকেও আমি দেখছি না এখানে। সবাই অযোগ্য এবং দুর্বল। আমি সরি, কারণ আমি তিক্ত কথা আমি মিষ্টি লাগিয়ে চিনি লাগিয়ে বলতে পারি না, আমি সরাসরি বলি। কারণ যারা মিষ্টি কথা শুনতে ইচ্ছুক, আপনার অন্য যারা টকশো করে যোগ করে জয় বাংলা করে দেয় তাদের কথা শুনবেন। আর যদি সত্যি কথা শুনতে চান, সত্যি কথা যখন শুনবেন তখনই মুক্তি পাবেন। এই যে জেনারেল জাহাঙ্গীর স্যারকে আমি সম্মান করি, স্যারের সাথে চাকরি করেছি, স্যার আমাকে খুব স্নেহ করেন, সবকিছু ঠিক আছে। কিন্তু স্যার সচিবালয়ে বসে থাকলেন, কতগুলা ইডিয়েট এসে ছাত্রলীগের পোলাপান সন্ত্রাসী এসে আনসারের ইউনিফর্ম পরে সকাল থেকে সারাদিন পর্যন্ত ওনাদেরকে ঘেরাও করে রাখলেন। অথচ ওনার অধীনে বিজিবি ছিল, আস্ত বিজিবি, সেনাবাহিনী দ্বারাই পরিচালিত বিজিবি। উনি কি বিজিবিকে সেখানে এসে এই সমস্যার সমাধান করতে পারলেন না? একটা ব্যাটালিয়ন বের করে নিয়ে আসলে বাড়ি মেরে সব ঠান্ডা করে দিতে পারো। কেন ছাত্রদেরকে আসতে হলো এটা উদ্ধার করার জন্য? ব্যর্থতা, ফেলিয়ার। আপনি একটা প্রশ্ন করেছেন খুব সুন্দর, এটা উত্তর দিতে গিয়ে অনেক দূরে চলে গেছি, কারণ একটু খুলে না বললে মানুষ বুঝবে না। কারণ আমার কথাগুলো আমি এমন ভাবে বলি যেন সাধারণ মানুষের মনে অন্তরে ঢুকে প্রবেশ করে, ওদের বোঝার জন্য। আমরা যত বড় স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি না কেন, যত বুকিশ থিওরি দিই না কেন, যদি বাংলাদেশের সাধারণ জনগণ না বুঝে, আমাদের এই টকশোর কোনো মূল্য নেই। যেটা তৃতীয় মাত্রায় টকশো হয়, এমন বড় বড় কথা হয়,
অনেক শক্ত শক্ত ইংলিশ, শক্ত শক্ত বাংলা, ডিফিকাল্ট ওয়ার্ড দিয়ে বলা হয়, কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ হা করে তাকিয়ে থাকে, তারপরে মনটা খারাপ করে টেলিভিশনটা বা রেডিওটা বা মোবাইলটা অফ করে দিয়ে যা কিছুই হবে না, আমার নিজের কাছে চলে যাই, যা শুনতে চেয়েছিলাম সেটা তো শুনলাম না কিছুই। এই জন্য হক স্যার, আমাদের সবাইকে বুঝতে হবে জনগণ যেটা শুনতে চায় সেই কথাগুলো বলতে হবে, এবং সেইভাবে ভাঙিয়ে গুছিয়ে বলতে হবে যেন জনগণের অন্তরে ঢুকে। এই যে আপনি বলছেন যাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে ওদেরকে কি করবেন, এনে আবার কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল বসে জায়গায় ওই জায়গায় বসিয়ে দেবেন, তাদেরকে অ্যাডজাস্ট কোথায় করবেন? তাদের জুনিয়ররা 5-7-10 কোর জুনিয়র এখন সিনিয়র হয়ে গেছে, তাকে কোথায় বসাবেন? আর তার 10 বছরের চাকরি বাইরে থাকার কারণে তার যে প্রফেশনাল গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপেও তো আপনি তাকে এই একই বাহিনীতে প্রবেশ করাতে পারবেন না। হ্যাঁ, আপনি করতে পারবেন, তাকে এটাকে ক্ষতিপূরণের জন্য এই যে বাংলাদেশের সরকারের বর্তমান তত্ত্বাবধায়ক বিপ্লবী সরকারের যে গ্যাপটা, দুর্বলতা, আমাদের সশস্ত্র বাহিনীর, আর্মি, নেভি, এয়ারফোর্সের যারা বঞ্চিত অফিসার, যোগ্য অফিসার, তাদেরকে নিয়ে এই সব জায়গায় পূরণ করেন। জাহাঙ্গীর স্যারের পাশে আরো 10টা সাহসী বীর, যারা মিনমিন করবে না, যারা জুতার মাঝখানে চকচকা জুতা পালিশ করে পারফিউম মেখে এসি রুমে গিয়ে মনে করবে আমি একটা এসি রুম পেলাম, চেয়ার পেলাম, ওসব অফিসার না। যারা টাইগার টাইপ রিয়েল কাজ করতে পারে, মুখে কথা কম বলবে, খালি বাড়ির উপর সোজা কাজ শুরু করবে, যেদিন থেকে চেয়ারে বলবে সেদিন বাড়ির উপর কাজ শুরু। ডেকে বলবে, সচিবদেরকে বলবে এই দিকে আসেন, লিস্ট তৈরি করেন কারা কারা, আমি যদি আজকের মাঝখানে লিস্ট না পাই ইউর আউট। মুখে বাজি গালি দিয়ে বললাম না আপনার প্রোগ্রামে, একটা খাস বাংলায় ফৌজি যেসব গালি পারে ওই গালিটা দিয়ে আই উইল গেট কিক ইউ আউট অফ দিস চেয়ার। এইরকম প্রত্যেকটা কি বলে অ্যাডভাইজারের পাশে, আরে এই আদিলুর রহমান, এই রিজওয়ানা চৌধুরী বেচারি, আমি ওনাকে পছন্দ করি, রেসপেক্ট করি, আদিলুর রহমান ভদ্রলোকেরা, এরা এনজিও টাকা পায়, এনজিও কাজ করে, কাগজে কলমে অফিসে বসে কাজকর্ম চলে। তারপরও তো রিজওয়ানা চৌধুরী, উনি তো এই গরমের মাঝখানে ছাত্রদের পাশে দাঁড়িয়ে কিছু কথা বলেছেন, যেটাও কষ্টকর ওনার জন্য একটা ভদ্র মহিলার পক্ষে। কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো বিন্দুমাত্র যোগ্যতা নাই, আমি দুঃখিত। এইখানে তাদেরকে ক্ষতিপূরণ করতে হলে সশস্ত্র বাহিনীর সেই সকল প্রফেশনাল, শুধু প্রফেশনাল না, তাদের জন্য হ্যারোম আছে, কালকে লাইভের বলেছি, যারা একদম রাস্তায় নেমে বাড়ি দিয়ে সাইজ করতে পারে, এইসব অফিসার প্রত্যেকটা উপদেষ্টার পাশে 10 জন অফিসার বসিয়ে দেন, যারা স্বৈরাচারী শেখ হাসিনা যাদের ক্ষতি করেছে গত 15টা বছর, বিডিআর বিদ্রোহের প্রতিবাদ যারা করেছে, চাকরি খেরে দিয়েছে, জেলে ভরেছে, তাদেরকে সামনে নিয়ে আসেন। তাদেরকে তো আর্মিতে আর ঢুকাতে পারবেন না, বিকজ তারা এখানে অ্যাডজাস্ট করার কোনো জায়গা নেই। তাদেরকে আপনি প্রতিটা প্রতিষ্ঠানে, 1 নম্বর বলছে উপদেষ্টার পাশে, এখানেই শেষ নয়, প্রতিটা মন্ত্রণালয়ে, যেখানে সবচেয়ে বড় শয়তান, কারণ আমরা সবসময় ইউনিফর্ম আমাদের গালি দিই। স্যার, আপনি আমি ছোটবেলা থেকে পড়েছি যে সততার সঙ্গে হচ্ছে সুযোগের অভাব। আপনি সুযোগ পেয়ে যদি সৎ থাকেন তাহলে বলা যাবে আপনি সৎ। সুযোগ আপনি পানেই নাই কোনোদিন, আপনাকে অসৎ কিভাবে নিজে দাবি করেন? সুতরাং জেনারেলরা সুযোগ পেয়েছে, হাসিনা ঢেলে ঢেলে দিয়েছে, তারা নিয়েছে। হ্যাঁ, এর মাঝখানে ক্রিমিনাল মাইন্ডেড আছে, এটা সীমাতক্রম করে গেছে। লেফটেন্যান্ট জেনারেল মুজিব, ওই খুনি জিয়াউল হাসান,